কল্পনা করুন ৪০ বছর আগে ঘটে যাওয়া এক খুন যা এতদিন অন্ধকারে চাপা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই পাপের ছায়া আবারও ফিরে আসে। কে ছিল সেই খুনি, কি সেই অন্ধকার সত্য? আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ভাষার সিনেমা রেখাচিত্রম। এটি একটি মার্ডার মিস্ট্রি যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিঃশ্বাস আটকে দেবে। এবং আইএমডিবিতে এই সিনেমাটির রেটিং 8/10। মুভি শুরু হতেই আমরা দেখি দুটি ছোট ছেলে যারা একে অপরের খুব কাছের বন্ধু। হঠাৎ এক ছেলে তার বন্ধুকে বলে, আমার বাবা কালকে সিনেমায় কাজ করেছে। কিন্তু তার বন্ধু আগে থেকেই জানতো তার বাবার সাথে সিনেমার কোনো সম্পর্কই নেই। তাই সে অবাক হয়ে প্রশ্ন করে, তুই এটা কিভাবে জানলি? তখন ছেলেটা একটু থেমে বলে, কাল রাতে আমি দেখেছি আমার বাবা আর আরো ৩ জন লোক মিলে একটা মেয়ের লাশ নিয়ে যাচ্ছিল। ছেলেটা তখন তার বাবাকে এই ব্যাপারে প্রশ্ন করে। ওর বাবা সহজভাবে বলে দেয়, ওটা সিনেমার শুটিং ছিল। আর এই কথা বলে এই দৃশ্যটা হঠাৎ করে শেষ হয়ে যায়। আর দর্শকের মনে জন্ম নেয় প্রথম সন্দেহ, সত্যিই কি ওটা সিনেমার শুটিং ছিল? এরপর গল্প আমাদের নিয়ে যায় বর্তমান সময়ে। আমরা পরিচিত হই বিবেক নামের একজন পুলিশ অফিসারের সাথে, যাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। কারণটা শুনলে যে কেউ অবাক হবে। বিবেক একটি অনলাইন জুয়ার অ্যাপ থেকে ১৫ লাখ টাকার লটারি জিতে নেয়। একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে সে এই জুয়ায় জড়ালো, এই প্রশ্নে চারিদিকে শুরু হয় তীব্র সমালোচনা। আর সেই কারণেই তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়। তবে আমরা দেখতে পাই বিবেক তার পরিবারের কাছে খুবই প্রিয় একজন মানুষ। পরিবারের সবাই তাকে ভীষণ ভালোবাসে এবং সমর্থন করে। অন্যদিকে গল্পের আরেক প্রান্তে আমাদের সামনে আসে রাজেন্দ্র নামের এক ধনী ব্যক্তির চরিত্র। সে দীর্ঘদিন ধরে একটি মারাত্মক অসুখে ভুগছে, আর অতিরিক্ত মদ্যপানের কারণে তার শরীর একেবারে ভেঙে পড়েছে। ডাক্তার তাকে বারবার এসব ছাড়তে বললেও রাজেন্দ্র শান্ত গলায় বলে, আমি জানি আমার হাতে আর খুব বেশি সময় নেই, আর আমি এটাও জানি আমাকে কি করতে হবে। এই কথাগুলোতেই বোঝা যায় তার মনে লুকিয়ে আছে কোনো বড় সিদ্ধান্ত। এরপর আসে বিবেকের সাসপেনশন শেষ হওয়ার দিন। চাকরিতে রিজয়েন করার সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন তাকে মালাকাপাড়া নামের এক গ্রামে পোস্টিং দেওয়ার। এর উদ্দেশ্য একটাই, বিবেকের লটারি জেতার বিষয়টা যেন ধীরে ধীরে মানুষের নজর থেকে চাপা পড়ে যায়। আর এখান থেকেই গল্পটা ধীরে ধীরে এক ভয়ঙ্কর রহস্যের দিকে এগোতে শুরু করে। যেদিন বিবেকের চাকরিতে রিজয়েন করার দিন আসে, ঠিক সেই দিনই রাজেন্দ্র মালাকাপাড়া গ্রামে পৌঁছায়। সে তার ড্রাইভারকে নির্দেশ দেয় গাড়িটা জঙ্গলের মুখেই থামাতে। এরপর হাতে মদের বোতল নিয়ে ধীরে ধীরে সে একাই জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের ভেতরে একটা বিশাল গাছের নিচে এসে সে বসে পড়ে। কিন্তু রাজেন্দ্রকে একদমই স্বাভাবিক লাগছিল না। তার মুখ দিয়ে রক্ত ঝরছিল, আর শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছিল। ঠিক তখনই সে লাইভ ভিডিও করা শুরু করে এবং কাপা গলায় বলতে শুরু করে, আমি সারা জীবনে অনেক টাকা উপার্জন করেছি, কিন্তু আজ বুঝতে পারছি এসব কিছুই কোনো কাজে আসেনি। এরপর রাজেন্দ্র প্রকাশ করে এক ভয়ঙ্কর গোপন সত্য। সে বলে ১৯৮৫ সালে সে আর তার ৩ বন্ধু মিলে একটি মেয়ের লাশ দাফন করেছিল, আর ঠিক যে গাছের নিচে সে এখন বসে আছে সেই জায়গাতেই। মেয়েটার বয়স তখন ১৮ বছরও পূর্ণ হয়নি। রাজেন্দ্র একে একে তার সঙ্গীদের নাম বলে। একজনের নাম ভিনসেন্ট, যে কিনা অ্যালিস জুয়েলার্সের মালিক, আর একজনের নাম ফ্রান্সিস। রাজেন্দ্র বলে, মেয়েটার ব্যাপারে আমাদের কিছুই জানা ছিল না। সে কোথা থেকে এসেছিল, তার বাড়ি কোথায়, কিছুই না। আমরা তখন মাটি চাপা দিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিলাম। আর এরপর সবাই নিজেদের মতো নতুন জীবন শুরু করি। কিছুক্ষণ চুপ থেকে সে আবার বলে, ভেবেছিলাম একদিন না একদিন কেউ না কেউ মেয়েটাকে খুঁজে পাবে, কিন্তু ৪০ বছরেও কেউ কিছুই জানতে পারেনি। আজ সবাই তা জানতে পারবে। এই কথা বলার পর রাজেন্দ্র নিজের দিকে গুলির ট্রিগার টেনে নেয়। গুলির শব্দ শুনে তার ড্রাইভার দৌড়ে এসে দেখে রাজেন্দ্র মাটিতে নিঃশ্বাসহীন অবস্থায় পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে মালাকাপাড়া থানায় ফোন করে পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই বিবেক পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখতে পায় তা আরো ভয়ঙ্কর। পুলিশ আসার আগেই মিডিয়ার লোকজন ঘটনাস্থলে হাজির হয়ে গেছে। আর এখান থেকেই শুরু হয় ৪০ বছর আগের এক ভয়ঙ্কর খুনের আসল তদন্ত। এরপর গল্প আমাদের নিয়ে যায় ভিনসেন্টের কাছে, যার নামটা কিছুক্ষণ আগেই রাজেন্দ্র তার লাইভ ভিডিওতে উল্লেখ করেছিল। আমরা দেখতে পাই ভিনসেন্টের স্ত্রী বহু বছর ধরে গুরুতর অসুস্থ। ভিনসেন্টের একটা ছেলে আছে। এ সময় ভিনসেন্ট এখনো জানেই না রাজেন্দ্র লাইভে এসে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। হঠাৎ তার ছেলে এসে রাজেন্দ্রর সেই লাইভ ভিডিওটা ভিনসেন্টকে দেখায়। ভিডিওটা দেখার পর ভিনসেন্ট খুবই শান্ত গলায় বলে, এতে ভয় পাওয়ার মতো কিছুই নেই, তেমন কোনো ব্যাপার না। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই আলাদা।
তার মুখে শান্ত স্বভাব থাকলেও তার চোখ আর মুখের অভিব্যক্তিতে পরিষ্কার বোঝা যাচ্ছিল ভিনসেন্ট ভেতরে ভেতরে প্রচন্ড ভয় পেয়ে গেছে। এদিকে যে এলাকায় রাজেন্দ্রর মৃত্যু হয়েছিল সেই পুরো এলাকা বিবেকের দায়িত্বে। পুলিশ আশেপাশের জঙ্গল এলাকায় ভালোভাবে তল্লাশি চালাতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বিবেক যা খুঁজে পায় তা সবাইকে স্তব্ধ করে দেয়। জঙ্গলের মাটির নিচ থেকে উদ্ধার হয় একটি মেয়ের কঙ্কাল, আর কঙ্কালের সাথেই পাওয়া যায় একটি নুপুর। বিবেক তখনই বুঝে যায় 40 বছর আগের সেই গল্পটা সত্যিই ছিল। কঙ্কালটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হলে ডাক্তার জানায় এটি প্রায় 18 বছর বয়সী একটি মেয়ের কঙ্কাল। তবে মেয়েটির পরিচয় জানতে আরও কিছুটা সময় প্রয়োজন। বিবেকের একাগ্রতা আর পরিশ্রম দেখে এসপি ইনভেস্টিগেশন অফিসার সিদ্ধান্ত নেন এই কেসের মূল তদন্ত টিমে বিবেককেও অন্তর্ভুক্ত করা হবে। এরপর বিবেককে দায়িত্ব দেওয়া হয় রাজেন্দ্রর ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার। তাই সে প্রথমে রাজেন্দ্রর ডাক্তারের কাছে যায়। সেখান থেকে জানা যায় রাজেন্দ্র ও তার স্ত্রীর আগে ডিভোর্স হয়ে গেছে। তার একটি ছেলে থাকলেও সে কখনোই রাজেন্দ্রর সঙ্গে থাকতো না। বিবেক পরে রাজেন্দ্রর প্রাক্তন স্ত্রীর সাথেও যোগাযোগ করে, কিন্তু সেখান থেকেও তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। এদিকে তদন্ত যেন আটকে যায়। পুলিশ না পারছে খুন হওয়া মেয়েটির পরিচয় জানতে, আর না পারছে ফ্রান্সিসকে খুঁজে বের করতে, যার নাম রাজেন্দ্র নিজেই প্রকাশ করেছিল। বিবেক সেই সময়কার যত মিসিং রিপোর্ট লেখানো লোক ছিল তাদের সবার সাথে দেখা করে সেই পায়েলটা দেখাতে থাকে, যাতে নুপুরটা দেখে তারা খুন হওয়া মেয়েটাকে শনাক্ত করতে পারে। খুঁজতে খুঁজতে বিবেক একটি বৃদ্ধ লোকের কাছে যায়। সে নুপুরটি দেখে কান্না করা শুরু করে আর বলে, এটি তো আমার মেয়ের নুপুর। বিবেক ভাবে মেয়েটিকে যখন খুঁজে পাওয়া গেছে এখন সহজেই এই কেসটা সলভ হয়ে যাবে। কিন্তু যখন সেই বৃদ্ধ লোকটির ডিএনএ টেস্ট করতে দেওয়া হয়, তার ডিএনএ সেই মেয়েটির কঙ্কালের সাথে ম্যাচ করে না, মানে এই লোকটি মিথ্যে কথা বলেছিল। এরপর এসপি বিবেককে নির্দেশ দেন ভিনসেন্টের গ্রামের বাড়িতে গিয়ে তার অতীত সম্পর্কে খোঁজ নিতে। বিবেক গ্রামে পৌঁছে ভিনসেন্টের এক বোনের সাথে দেখা করে এবং তার শৈশবের গল্প জানতে চায়। ভিনসেন্টের বোন জানায় ছোটবেলাতেই তাদের বাবা পরিবার ছেড়ে কোথাও চলে যায়, ফলে ভিনসেন্ট আর তার মা চরম দারিদ্র্যের মধ্য দিয়ে জীবন কাটাতে শুরু করে। একদিন ভিনসেন্ট চার্চের ফাদারের একটি ছাতা চুরি করার সময় ধরা পড়ে যায়, কিন্তু ফাদার তার দারিদ্র্যের কথা জানতে পেরে তাকে কোনো শাস্তি দেন না, বরং সেদিনের পর থেকেই ভিনসেন্ট চার্চে থাকতে শুরু করে। সেখান থেকেই সে পড়াশোনা শুরু করে, ধীরে ধীরে নিজের জীবন গড়ে তোলে। বর্তমানে ভিনসেন্ট মুম্বাইয়ে বসবাস করে। এই তথ্যটাও বিবেক জানতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে এরপর। যে জায়গা থেকে মেয়েটার কঙ্কাল উদ্ধার করা হয়েছে চার্চ থেকে সেটা খুবই কাছে অবস্থিত। এই তথ্যটা শোনার পর বিবেকের সন্দেহ আরো গভীর হয়ে যায়। ভিনসেন্টের অতীত আর 40 বছর আগের সেই খুনের মধ্যে কি সত্যিই কোনো সম্পর্ক আছে? বিবেক এবার ভিনসেন্টকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়। ভিনসেন্ট আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে বলে, আমার বিরুদ্ধে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? যদি না থাকে তাহলে আপনারা আমাকে হ্যারাস করতে পারেন না। এমনও তো হতে পারে যে রাজেন্দ্র আমাকে ফাঁসানোর জন্য ওসব কথা বলেছে, না হলে কোনো মানুষ কাউকে মেরে দাফন করে দেবে আর তার নাম ঠিকানা জানবে না, তা কি করে হয়? তারপর সে পুলিশ স্টেশন থেকে বেরোলে মিডিয়ার লোকজন তাকে ঘিরে ধরে। সে তাদেরকেও ঠান্ডা মাথায় বলে, তাকে চাইলে তো আর কেউ ফাঁসাতে পারবে না, সেখানে শুধু পুলিশকে সাহায্য করার জন্যই সে এসেছে। বিবেক অফিসে ফিরে আবারও সেসব মিসিং রিপোর্টের ফাইল ঘাঁটতে থাকে। হঠাৎ তার মনে পড়ে সেদিন এসআই বলেছিল যারা চুরি বাটপারি করে নিখোঁজ হয়ে গেছে তাদেরকেও খুঁজবে কিনা। এবার বিবেক সেই সময়কার চুরি বা ডাকাতি করে পালিয়ে গেছে এমন সব মেয়েদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে ত্রিশূর থানায় যায়, যেখানে সে 1985 সালে চুরি করে পালিয়ে যাওয়া একটি মেয়ের নামে এফআইআর করা হয়েছিল বলে জানায়, আর সেই ফাইলটাও দেখতে চায়। এরপর বিবেক আর তার টিম মিলে রেকর্ড রুমে সেই ফাইলটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা পেয়েও যায়। কেসটা ফাইল করেছিল চন্দ্র পান নামের কেউ একজন। তাকে খুঁজতে খুঁজতে বিবেক জানতে পারে সে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করত। তারপর সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে খোঁজ নিলে সেখানে লোকটা তাকে জানায় চন্দ্রপানকে তারা কাজ থেকে বের করে দিয়েছে অনেক আগেই। তারা চন্দ্রপানের বর্তমান ঠিকানাও বিবেককে দিয়ে দেয়, আর লোকটা বিবেককে বলে সে যেন তাকে পুলিশের পরিচয় না দেয়। বিবেক চন্দ্রপানের সাথে দেখা করতে ইউনিফর্ম ছাড়াই চলে যায়। তারপর তারা চন্দ্রপানের কাছ থেকে জানতে চায় সে 1985 সালের দিকে একটা এফআইআর করেছিল, সেটা কার বিরুদ্ধে আর কেন। চন্দ্রপান জানায় সে তখন সিনেমায় জুনিয়র আর্টিস্টদের এনে দিত। একদিন তার কাছে রেখা নামের একটি মেয়ে আসে আর তাকে বলে সে মামুট্টির নায়কের সিনেমার নায়িকা হতে চায়, কিন্তু এভাবে তো আর হুট করে নায়িকা হওয়া যায় না। তখন এই মালাকা পাড়ায় একদিন সিনেমার শুটিং হওয়ার কথা ছিল। পরিচালক ভারাথান চন্দ্রপানকে কিছু জুনিয়র আর্টিস্ট আনার দায়িত্ব দেয়। রেখার চেহারায় ছিল অনেক মায়া, আর নতুন কিছু সুন্দর মেয়েদেরই দরকার ছিল পরিচালকের গানের শুটিং এর জন্য। সে অনেকগুলো জুনিয়র আর্টিস্ট কাজের জন্য নেয়, সাথে রেখাকেও নেয়।
কিন্তু গানটার শুটিং অর্ধেক হয়েছে তখনই মেয়েটা হারিয়ে যায়, আর সেজন্যই পুরো গানের শুটিংটা ক্যান্সেল করতে হয়েছিল। এজন্য পরিচালকের সাথে চন্দ্রপানেরও ঝামেলা হয়। তখন চন্দ্রপান পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট লেখাতে গিয়েছিল, কিন্তু পুলিশ রেখা মেয়েটার উপর বাটপাড়ি ও প্রতারণার কেস লিখে নেয়। চন্দ্রপান বলে তখনকার সময়ের সেই গানের শুটিংয়ের রেকর্ডিং তার কাছে এখনো আছে। সে সেই রেকর্ডিং বিবেককে দেখায়, আর সেখানেই প্রথমবারের মতো রেখাকে দেখা যায়। সে নানের ড্রেস পরেছিল। তারপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আর আমরা সেখানে রেখাকে দেখতে পাই সে মামুট্টির নায়িকা হওয়ার জন্য মুম্বাই এসেছিল। কিন্তু বিবেক নিশ্চিত ছিল না যে এই মেয়েটি রেখা কিনা, তাই সে ফরেন্সিক টিমকে দিয়ে মেয়েটার স্কেচ তৈরি করায়, আর ভাগ্যক্রমে সেই স্কেচটার চেহারার সাথে রেখার চেহারা একদম মিলে যায়। এখান থেকেই বিবেক নিশ্চিত হয় যে এটাই সেই মেয়েটা। চন্দ্রপান তাকে বলেছিল রেখা বারবার চাইছিল যেন তাকে একটা সিনেমার ডায়লগ বলতে দেওয়া হয়, কিন্তু তার কাজ ছিল শুধু গানের পেছনে দাঁড়িয়ে সুরের সাথে মুখ মেলানো। বিবেক তখনকার সব কো আর্টিস্টদের খুঁজতে থাকে যারা রেখার সাথে সেই গানে কাজ করেছিল, কিন্তু সে শুধু একজনকেই খুঁজে পায়, আর তার থেকেও বিশেষ কিছু জানতে পারে না। শুধু জানতে পারে নানের ড্রেস পরা একজন অপরিচিত মেয়ের সাথে সে রেখাকে কথা বলতে দেখেছিল। এরপর বিবেক দেখা করে কমল নামের একজন ডিরেক্টরের সাথে, যিনি কাথারু কাথারাম সিনেমার পরিচালক ছিলেন। কমল জানায় একদিন রেখা তাদের একজন স্ক্রিপ্ট রাইটারের সাথে দেখা করতে এসেছিল। রেখার হাঁটার ধরন আর ব্যক্তিত্ব দেখে সে এতটাই মুগ্ধ হয়ে যায় যে বলে রেখা কোনো ছোট চরিত্রের জন্য নয়, বরং হিরোইনের চরিত্রে একদমই মানানসই। কমল আরও জানায় রেখাকে নিয়ে ভবিষ্যতে একটা সিনেমা করার কথা ভেবেছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে রেখাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। এদিকে রেখার কঙ্কালের ফরেন্সিক স্কেচ ভিনসেন্টের উকিল তার সামনে এনে দেখায়। এরপর গল্প আরো ভয়ঙ্কর মোড় নেয়। ভিনসেন্টের লোকজন চন্দ্রপান নামের একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে অতিরিক্ত মদ্যপান করিয়ে একটি বাথটাবের ভেতরে চুবিয়ে হত্যা করে। আর এখানেই শেষ নয়, নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ভিনসেন্ট বিবেককে এই তদন্ত থেকে সরিয়ে দেয়। এই কেসের দায়িত্ব চলে যায় সিবিআই এর হাতে, আর বিবেককে শাস্তিস্বরূপ ট্রাফিক পুলিশে ট্রান্সফার করে দেওয়া হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি চন্দ্রপানের লাশ একটা নালা থেকে উদ্ধার করা হচ্ছে। সবাই ধরে নেয় তার যেহেতু মদ্যপানের অভ্যাস ছিল, তাই সে হয়তো মাতাল অবস্থায় নালায় পড়ে গিয়েছিল, কিন্তু সত্যটা তো ছিল অন্যরকম। এই সময় বিবেক ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিল। ঠিক তখনই একটি গাড়ির ভেতর থেকে আমরা ভিনসেন্টকে দেখতে পাই। ভিনসেন্ট এক মুহূর্তের জন্য চোখ তুলে বিবেকের দিকে তাকায়, আর সে চোখের দৃষ্টিতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। এই সমস্ত ষড়যন্ত্রের নেপথ্যে মূল মানুষটা ছিল ভিনসেন্ট। বিবেক যখন ফরেন্সিক ডাক্তারের সাথে দেখা করতে যায়, তখন সেখানে সিবিআই অফিসারও চলে আসে। সিবিআই অফিসার যে নতুন দায়িত্ব পেয়েছে সে আসলে একজন দুর্নীতিবাজ লোক, সেটা ফরেন্সিক ডাক্তার খুব ভালোভাবেই জানে। তাই সে বিবেককে বলে এই কেস যদি কেউ সলভ করতে পারে সেটা শুধুমাত্র তুমিই পারবে, তুমি হাল ছেড়ো না, আনঅফিসিয়ালি তুমি এই ইনভেস্টিগেশন চালিয়ে যাও। ডাক্তারের কথায় বিবেক মনে জোর পায়। তারপর একদিন ডিরেক্টর কমল বিবেককে ফোন দেয় এবং সে জানায় 1985 সালের দিকে একজন লোক ছিল, সে তখনকার নায়ক নায়িকাদের ইন্টারভিউ নিত। এখন উনি একজন ইউটিউবার। আমি তার কাছে রেখার কথা জিজ্ঞেস করেছিলাম, সে বলেছে সে রেখার ব্যাপারে জানতো। তারপর বিবেক সেই ইউটিউবারের সাথে দেখা করতে গেলে সে তাকে জানায় সে একদিন সুপারস্টার মামুট্টির ইন্টারভিউ নিতে গিয়েছিল। আরো বলে তখন আমার অত একটা নাম ডাক ছিল না, তাই আমার ইন্টারভিউ সে দেয়নি, কিন্তু তখন আমার একজন ফটোগ্রাফার তার একটা ছবি তুলেছিল, যেটা পরে তখনকার খবরের কাগজে ছাপানো হয়েছিল। সেখানে পেছনে রেখাকে দেখা যাচ্ছিল। যখন ছবিটা বিবেকের হাতে আসে, সে খুব মনোযোগ দিয়ে রেখাকে পর্যবেক্ষণ করতে থাকে, আর ঠিক তখনই বিবেক কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে যা পুরো তদন্তের দিকটাই বদলে দেয়। প্রথমত, রেখা যে নানের পোশাকটা পরেছিল সেটা কোনো সিনেমার কস্টিউম ছিল না, বরং সেটা ছিল একজন আসল নানের পোশাক। দ্বিতীয়ত, রেখার ঠিক পাশেই নানের পোশাক পরা আরেকটি মেয়ে দাঁড়িয়েছিল, যে ওই শুটিং টিমের কেউই ছিল না। মালাকাপাড়ার কাছেই যে চার্চটি ছিল, বিবেক সেখানে পৌঁছে যায়। সেখানে সে খুঁজে পায় সেই সত্যিকারের নানকে, যার পোশাক পরে রেখাকে সেই পুরনো ছবিতে দেখা গিয়েছিল। নান তখন সেই দিনের কথা বলতে শুরু করে। একদিন সেখানে সুপারস্টার মামুট্টি আসবেন। এই খবর ছড়িয়ে পড়তেই লাঞ্চ টাইমে চারদিকে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সবাই তাকে একবার দেখার জন্য ভিড় করতে থাকে। এই ধাক্কাধাক্কির মাঝে রেখার ড্রেস ছিঁড়ে যায়। রেখা তখন টেইলরের কাছে সাহায্য চাইতে গেলেও সে সাফ জানিয়ে দেয়, আমার অনেক কাজ পড়ে আছে, এই মুহূর্তে তোমার ড্রেস ঠিক করে দিতে পারবো না। হতাশ হয়ে রেখা চার্চের নানের কাছে আসে। নান তখন বলে রেখা তার কাছে একটি নানের ড্রেস চেয়েছিল। নান রাজি হয়, কিন্তু একটা শর্তে, আমি তোমাকে ড্রেস দেব, কিন্তু তার বদলে আমাকে একবার মামুট্টির সাথে দেখা করিয়ে দিতে হবে, আমি তার অনেক বড় ভক্ত। রেখা তখন তাকে আশ্বাস দেয় সে চেষ্টা করবে মামুট্টির সাথে তার দেখা করিয়ে দিতে। এরপর নান সুপারস্টারের সাথে দেখা করার জন্য আসে।
কিন্তু রেখা তখন বলে এখন শুটিং চলছে, লাঞ্চ ব্রেকে তিনি খেতে আসবেন। নান খুব শান্তভাবে বলে সমস্যা নেই, আমার হাতে কোনো কাজ নেই, আমি অপেক্ষা করব। এই সময়ই রেখা নানকে নিজের আসল পরিচয় জানায়। সে বলে সে আসলে একজন জুনিয়র আর্টিস্ট, তার নিজেরই ভাগ্যে নায়ক বা বড় তারকাদের সাথে সহজে দেখা করার সুযোগ আসে না। কিন্তু সেদিন ড্রেস নষ্ট হয়ে যাওয়ায় আর কারো সাহায্য না পেয়ে সে নানের কাছেই সাহায্য চেয়েছিল। নান জানায় এতে আমার একটুও খারাপ লাগেনি, বরং আমরা সেদিন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। সেদিন দুজনেই শুটিং স্পটে দাঁড়িয়ে মামুট্টির সাথে দেখা করার অপেক্ষা করছিল, আর ভাগ্যক্রমে ঠিক তখনই সুপারস্টার মামুট্টির সাথে তাদের দেখা হয়ে যায়, যখন তিনি শুটিং স্পটে একটি ইন্টারভিউ শেষ করে নিজের কাজে ফিরে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই একজন ফটোগ্রাফার সেই ছবিটা তুলে নেয়, যে ছবিটা এই পুরো তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়ায়। রাতে যখন শুটিং চলছিল তখন ঝুম বৃষ্টি শুরু হয়, বৃষ্টির কারণে শুটিং বন্ধ হয়ে যায়। নান তখন রেখাকে তাদের সাথেই চার্চে থাকার জন্য নিয়ে আসে। সিস্টার সবাইকে বলে রেখা খুবই ভালো মেয়ে, ফিল্মের কাজও সে খুবই ভালো করে। এখানে সবারও তেমনটাই মনে হয়। সেদিন যখন খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল, তখন সবাই মাংস খেলেও রেখা খায় না, সে অন্য খাবার খায়, কারণ সে নিরামিষ ভোজী ছিল। সেদিন রেখাকে প্রধান মাদারের কক্ষে ঘুমাতে দেওয়া হয়, কারণ সেদিন মাদার চার্চে না থাকায় তার রুমটা ফাঁকা ছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সবাই যখন দেখে চার্চের সব টাকা এবং সোনার মূর্তিগুলো চুরি হয়ে গেছে আর সাথে সাথে রেখাও উধাও, তখন সবার বিশ্বাস ভেঙে যায়। সবাই ভাবে রেখাই এই চুরি করেছে। চার্চের এই টাকাগুলো ছিল ডোনেশনের টাকা, যার পরিমাণ ছিল লক্ষাধিক। তারা পুলিশ রিপোর্টও করেনি, কারণ মানুষ বিশ্বাস করে গির্জায় টাকা দান করত, আর সেই টাকা তারা সংরক্ষণ করতে পারেনি। এটা জানলে মানুষজন দান করে দেয়া বন্ধ করে দিত। নান বলে যদি আমার সাথে তার দেখা হয় তাহলে আমি তাকে জিজ্ঞেস করব যে সে কেন এরকমটা করেছিল, আর সে আসলে রেখা ছিল কিনা যে চুরি করেছে। বিবেক তার কাছে জানতে চায় ওই সময় কে কে এখানে কাজ করত। সে বলে এখানে দুইজন স্বামী স্ত্রী ছিল যারা পরিষ্কারের কাজ করত, তারা কিছুদিন আগেই মারা গিয়েছে। আর কাজের লোক ছিল একজন যার নাম ছিল পুষ্পাম, সে চুরির 3 মাস পরেই কাজ ছেড়ে দিয়েছে। এখানে নিয়ম কানুন মেনে চলা তার পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছিল। চার্চ থেকে ফেরার পথে বিবেক জানতে পারে রাজেন্দ্র আত্মহত্যা করার আগে তাকে দুজন লোক অনবরত ফোন করে ব্ল্যাকমেল করছিল। এই খবর পাওয়ার পর বিবেক সেই লোক দুটোর খোঁজে বের হয় এবং এক পর্যায়ে তাদের মুখোমুখি হয়। সেখানে গিয়ে বিবেক একটি চমকপ্রদ তথ্য জানতে পারে। চার্চে যে লোকটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত, সে আসলে ওই ব্ল্যাকমেইলারদের মধ্যে একজনের বাবা। প্রচন্ড ক্ষোভে বিবেক সেই লোক দুজনকে ধরে কঠোরভাবে মারধর করে। এরপর তারা সত্যি প্রকাশ করে। সিনেমার শুরুতে আমাদের যে দুজন বাচ্চাকে দেখানো হয়, এরাই হচ্ছে তারা, বিনু আর গোপাল। তারা দুজন রাজেন্দ্রকে ব্ল্যাকমেল করেছিল অনেক দিন ধরে। বিনু আর গোপাল বলে আসলে আমরা দুজন এমন গোপন কথা জানি যা কেউই জানে না। সেদিন বিনু বলছিল গোপালকে যে সে তার বাবাকে কাথরু কাথরম সিনেমায় কাজ করতে দেখেছে, কিন্তু যখন তারা কাথরু কাথরম সিনেমাটা দেখে সেখানে এরকম কোনো সিনই দেখানো হয় না। তখন গোপাল আর বিনু বুঝে যায় ওটা কোনো শুটিং ছিল না, বরং সত্যি সত্যি তারা একটা মেয়েকে দাফন করে দিয়েছে। বিনুর বাবার নাম ছিল বেবি। তারপর বড় হয়ে সে একদিন তার বাবাকে অনেক মদ্যপান করায়। নেশার ঘোরে তখন সে সব সত্যি বলতে থাকে। সে বলে 1985 সালে সে যে খুনটি করেছিল তার জন্য তাকে মোটা অঙ্কের টাকা দেয়া হয়েছিল। এই কথা জানার পর থেকে গোপাল আর বিনু রাজেন্দ্রকে ব্ল্যাকমেল করে তার থেকে টাকা আনতো। এখন আপনারা ভাবছেন তাহলে বেবির নাম কেন নিল না রাজেন্দ্র? কারণ রাজেন্দ্র আত্মহত্যা করার আগেই বেবি অসুস্থ হয়ে মারা গিয়েছিল। বিবেক ওদের কাছ থেকে সবকিছু শোনার পর এসপি স্যারকে ফোন করে সবটা জানায়। সে বলে বিনু আর গোপাল আদালতে সাক্ষী দেওয়ার জন্য রাজি আছে, কেসটার ইনভেস্টিগেশন যেন চালিয়ে যায় সেই অনুমতি চায়। কিন্তু যখন বিবেক সাক্ষী দেওয়ার জন্য ওদের দুজনকে আনতে যায়, তখন দেখে গোপাল ফাঁসি দিয়েছে আর বিনু পানিতে মরে ভেসে আছে। বিবেক বুঝে যায় এই সব কিছুর পেছনে ভিনসেন্টের হাত আছে। আসলে ভিনসেন্ট বিবেকের উপরে নজরদারি করছিল, তাই সে কেসের সাথে জড়িত সব সূত্র মুছে দেয়। বিবেক খুবই হতাশ হয়ে পড়ে এবং এই কেস সলভ করার কোনো উপায় সে খুঁজে পায় না। বিবেক ওই সময়কার শুটিং এর সব ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। হঠাৎ একটি ছবিতে তার নজর আটকে যায়। সেখানে এক ব্যক্তির চোখে স্পষ্ট সমস্যা দেখা যাচ্ছিল। দৃশ্যটি দেখা মাত্র বিবেকের মনে পড়ে যায় কেসের শুরুতে সে এবং তার টিম যখন ফ্রান্সিসকে খুঁজছিল, তখন ফ্রান্সিস নামেরই একজনের বাড়িতে সে এই এক চোখ নষ্ট লোকটিকে দেখেছিল। তদন্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফ্রান্সিস পর্যন্ত পৌঁছানো, কারণ তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে বিবেক একটি সূত্র খুঁজে পায়। মুভির এই পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, রাজেন্দ্র মৃত্যুর আগে যে কয়জনের নাম বলে গিয়েছিল তাদের সবাইকেই এখন খুঁজে পাওয়া গিয়েছে। বিবেক যখন সেই লোকটির বাড়িতে পৌঁছায় তখন সে জানতে পারে ওই এক চোখ নষ্ট ছেলেটি আসলে ফ্রান্সিসেরই ছেলে।
তবে ফ্রান্সিস বাড়িতে নেই, সে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। দেরি না করে বিবেক হাসপাতালে ছুটে যায়। সেখানে ফ্রান্সিসকে সে সোজাসুজি জানায় যে ভিনসেন্ট ইতিমধ্যে 4টি খুন করে ফেলেছে এবং যে কোনো সময় ফ্রান্সিসকেও সরিয়ে দিতে পারে। নিজের জীবনের উপরে হুমকি টের পেয়ে ফ্রান্সিস ভয় পেয়ে যায় এবং সেদিন শুটিং এর সেটে ঠিক কি ঘটেছিল তার সব সত্যি বলতে শুরু করে। সে বলে চার্চের ফাদারের সেবক ছিল ভিনসেন্ট আর পুষ্পাম ছিল চার্চের রান্নার ঝি। তারা দুইজন প্রায়ই গির্জা থেকে কিছু না কিছু চুরি করত। তারা একে অন্যের অন্যায় লুকিয়ে রাখত। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায়। ভিনসেন্ট পড়াশোনা শেষ করে ব্যবসা করতে চাইছিল, তাই তারা সেই টাকা জোগাড় করতে চার্চে চুরি করার চিন্তা করে আর পুষ্পম তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। পুষ্পম জানতেন যে গির্জার মাদার কোথায় টাকা রাখতো। সে একদিন লকারের চাবির ডুপ্লিকেট বানানোর জন্য সাবানের উপরে আসল চাবির ছাপ নেয়। এরপর মাদার যখন গির্জায় ছিলেন না, তখন পুষ্পম টাকা চুরি করার ফোন দিয়ে আটে। সে মাংসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেদিনই নান রেখাকে চার্চে নিয়ে এসেছিল, কিন্তু সেদিন সবাই মাংস খেলেও রেখা যেহেতু খায়নি, তাই সেদিন সে চুরি করার সময় জেগে যায়। আর ওই দিন সে ঘুমিয়েছিল মাদারের কক্ষে। তাই টাকা চুরি করতে হলে পুষ্পমের কাছে রেখাকে মারা ছাড়া আর কোনো উপায় ছিল না। রেখাকে মেরে ফেলার পর পুষ্পম আর ভিনসেন্টকে সাহায্য করছিল বেবি। সে চার্চে পরিষ্কারের কাজ করত। রাজেন্দ্র আর ফ্রান্সিস আগে থেকেই তাদের চুরির কথা জানতো। তারা তাকে আজ ধরে ফেলার জন্য গির্জায় যায়, কিন্তু সেখানে গিয়ে রেখার লাশ দেখে তারা ভয় পেয়ে যায়। ভিনসেন্ট বলে এই খুনের কথা যদি তারা কাউকে বলে তাহলে তাদের উপরে এই খুনের দায় ফাঁসিয়ে দেবে, আর যদি এই লাশটাকে গুম করতে সাহায্য করে তাহলে এই চুরি করা টাকা থেকে তাদেরও ভাগ দেয়া হবে। ওরা এতগুলো টাকার লোভ সামলাতে না পেরে মেয়েটার লাশ সরিয়ে ফেলতে সাহায্য করে। এরপর ফ্রান্সিস বলে পুষ্পাম আর ভিনসেন্ট এরপর মুম্বাই গিয়ে তাদের নাম পাল্টে স্বর্ণের ব্যবসা শুরু করে। বিবেকের কাছে এখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। বিবেক একটা গোলাপ ফুলের বুকেতে গেট উইল সুন পুষ্পাম লিখে ভিনসেন্টের স্ত্রীর কাছে পাঠায়। সে এই নাম দেখে আরো অসুস্থ হয়ে পড়ে। ভিনসেন্টও কষ্ট পেয়ে কেবিন থেকে বের হলে সে বিবেককে দাঁড়িয়ে থাকতে দেখে। তো বিবেক এই সবকিছু গিয়ে পুলিশকে বলে দেয়। সে বলে যে ভিনসেন্ট আর আলিসের আসল নাম হলো পুষ্পাম আর ভিখা চান। তারা দুজনে মিলে রেখাকে খুন করেছিল আর ওই চার্চের সব টাকাও লুটে নিয়েছে। এখন শুধু প্রমাণ করতে হবে যে ওই কঙ্কালটা রেখারই কঙ্কাল। বিবেক সব সত্যি প্রকাশ করার আগেই ভিনসেন্ট আর আলিসকে তারা মেরে ফেলার পরিকল্পনা করে। বিবেক কঙ্কালের কোনো তথ্য জোগাড় করবে তার আগেই তার গাড়ি একটা ট্রাকের সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টটাও ভিনসেন্টই করিয়েছিল। কিন্তু কপাল গুণে বিবেকের কিছুই হয় না, সে বেঁচে যায়। বিবেকের প্রেমিকা ছিল একজন সাংবাদিক। বিবেক তাকে দিয়ে রেখার সম্পর্কে একটা নিউজ ছাপিয়েছিল। সেই আর্টিকেল দেখে জগদীশ নামের একজন ফিল্ম সুপারস্টার তার সাথে যোগাযোগ করে। তার সাথে দেখা করতে গেলে সে জানায় আমি ওই সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম নতুন ছিলাম। একদিন আমার কাছে সে চিঠি পাঠায়। তাতে রেখা আমার কাজের খুব প্রশংসা করত। প্রায়ই সে আমাকে চিঠি লিখত। আমাদের মধ্যে চিঠি আদান প্রদান হতো। রেখা বলেছিল সে সুপারস্টার মামুট্টির খুব বড় ফ্যান। আমি যেন তাকে মামুট্টির একটা ছবি আর পেছনে তার অটোগ্রাফ জোগাড় করে দেই। আর বলেছিল সে নায়িকা হতে চায়, কিন্তু তার বাবা তাকে সম্মতি দেয়নি। তাই সে বাসা থেকে চলে আসবে আর ফিল্মেও কাজ করা শুরু করবে। আমি তাকে বলি আগে তুমি যোগ্যতা অর্জন করো, তারপর কাজ তুমি এমনিতেই পাবে। তাই আগে তুমি তোমার পড়াশোনা শেষ করো, তারপর তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখো। কিন্তু সেই চিঠির উত্তর সে পায় না। এমনকি এরপর থেকে রেখার চিঠি আসা বন্ধ হয়ে যায়। বিবেক জগদীশের থেকে সেই চিঠিতে দেয়া ঠিকানা নেয় আর তার প্রেমিকাকে নিয়ে সেই ঠিকানায় যায়। সেটা রেখাতের বাড়িই ছিল, কিন্তু তার পরিবারে এখন শুধুমাত্র রেখার বোনই বেঁচে ছিল। সে জানায় 1980 সালের দিকে আমরা এই শহরে এসেছিলাম। তারপর থেকে রেখা শুধু নায়িকা হতে চাইতো। সে অনেক ম্যাগাজিন সংগ্রহ করত আর সেসব ম্যাগাজিন থেকে নায়কদের ঠিকানায় সে চিঠি পাঠাতো। একদিন জগদীশের একটা চিঠি এসে বাবার হাতে পড়ে আর সে রেখাকে চড় মারে। তার পরের দিনে রেখা রাগ করে বাড়ি ছেড়েছিল। তারপর আর কখনোই ফিরে আসেনি। রেখার বাবা মা এখন আর বেঁচে নেই, কিন্তু তারপরও রেখার বোন এই বাড়িতেই রয়ে গেছে, কারণ তার আশা ছিল রেখা হয়তো একদিন ফিরে আসবে। বিবেক তাকে রেখার সেই পায়েলটা দেখায় আর এটা দেখে তার বোন চিনতে পারে। জানায় তাদের মা তাদের দিয়েছিল এটা। পুলিশ ভিনসেন্টের ছেলেকে ডেকে তার বাবা মায়ের আসল পরিচয় আর 1985 সাল থেকে আজ অবধি করা সব অন্যায়ের কথা জানিয়ে দেয়। তারপর ভিনসেন্টকে তার ছেলে সবকিছুর ব্যাপারে জিজ্ঞেস করে আর ঘৃণায় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। পুষ্পাম বলে সে জেলে যেতে চায় না। এই কষ্ট থেকে যেন ভিনসেন্ট তাকে মুক্তি দিয়ে দেয়। পুষ্পামকে মুক্তি দেওয়ার জন্য সে তাকে গলা টিপে হত্যা করে। আর এতক্ষণে ভিনসেন্টের নামে অ্যারেস্ট ওয়ারেন্টও বের হয়ে গেছে। তারপর পুলিশের টিম এসে তাকে অ্যারেস্ট করে। রেখার কঙ্কালের থেকে কিছু কঙ্কাল ফরেন্সিক ডাক্তার লুকিয়ে রেখে দিয়েছিল। সেগুলো দিয়েই বিবেক তার শেষকৃত্য সম্পন্ন করে। তাকে ধর্মীয়ভাবে দাফন করা হয়। শেষ পর্যায়ে বিবেক রেখার বোনের হাতে একটি খাম তুলে দেয়। সেই খামের ভেতরে ছিল সুপারস্টার মামুট্টির অটোগ্রাফ দেওয়া একটি ছবি।
রেখার দীর্ঘদিনের স্বপ্ন ছিল জগদীশ তাকে মামুট্টির সই করা একটা ছবি এনে দেবে। বিবেক সেই অপূর্ণ ইচ্ছাটি পূরণ করে। তবে ছবির পেছনে থাকা সেই স্বাক্ষরটি আসলে মামুট্টির ছিল না, সেটি ছিল বিবেকের নিজের হাতে করা। আর এই আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে এই সিনেমার কাহিনী সমাপ্ত হয়। এই চলচ্চিত্রটি আমাদের জীবন নিয়ে এক গভীর সত্য শিখিয়ে দেয়। অন্যের হক নষ্ট করে বা অবৈধ উপায়ে যদি আমরা সামান্য কিছু অর্জন করি, তবে তার চেয়েও বড় কোনো ক্ষতি আমাদের জীবনে ঠিকই হানা দেয়। আজকের এই মুভি এক্সপ্লানেশনটি আপনাদের কেমন লেগেছে এবং এই মুভি সম্পর্কে আপনাদের মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বেশি উৎসাহ দেয়। যেহেতু এই ধরনের বিস্তারিত ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর সময় এবং পরিশ্রম দিতে হয়, তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত এমন সব দারুণ মুভি এক্সপ্লেনেশন দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।